দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের শেষ কর্মদিবসের সন্ধ্যায় এই সপ্তাহের বড় এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলতে চাই। তার আগে দেখব এই সপ্তাহের বড় খবরগুলো কি। রোহিঙ্গা পরিস্থিতি আরও জটিল হয়েছে, বৈশ্বিক মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান ডক্টর ইউনূসের। সংকট সমাধানে সমর্থন দেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন। সংস্কার প্রস্তাবের উপর ঐকমত্য হলে চার্টার স্বাক্ষর। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির মধ্যে একমত হবে, আশা প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগ আমলে গুম হওয়া অনেকে ফিরে আসার পরেও হয়রানির শিকার, কাল্পনিক অভিযোগে আদালতে হাজির। স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি অনেকেই, গুম কমিশনের আংশিক প্রতিবেদন প্রকাশ করল প্রেস উইং। গত বছরের 4 আগস্ট থেকে দেশের বিভিন্ন এলাকায় 40টি মাজার, দরগা ও কবরস্থানে 44টি হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ, পুলিশের প্রতিবেদন। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জয়পুরহাটের 5 সীমান্তে গোপনে প্রায় 20 গজ কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়া এবং দণ্ড শেষ হওয়া 2 শতাধিক আসামির বিস্ফোরক মামলায় জামিন। সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু, অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিইসির। কোন দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে নয় নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন। জুলাই গণহত্যায় জড়িতদের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ ও রাজনৈতিক দল, বললেন বদিউল আলম মজুমদার। একসঙ্গে কাজ করার ঘোষণা জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের। স্বাভাবিক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সরকার গঠনে বিএনপির সর্বোচ্চ সম্ভাবনা আছে, বললেন তারেক রহমান। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে গেলেন সার্জিস আলম। গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন, থাকছে না সাধারণ সম্পাদক পদ। গাজীপুরে বেক্সিমকোর বন্ধ 16 কারখানা চালুর দাবিতে প্রায় 42,000 শ্রমিকের গণসমাবেশ। মহাসড়কে থামছে না প্রাণহানি, চলতি সপ্তাহে মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রাম, গোপালগঞ্জ ও নাটোরে অন্তত 9 বন্ধু নিহত। এই ছিল এই সপ্তাহের বড় এবং উল্লেখযোগ্য খবর। এখান থেকে কয়েকটি খবর নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক ও গবেষক এম আবুল কালাম আজাদ। আজাদ ভাই, জি, অনেকদিন পরে আপনার সঙ্গে সাক্ষাৎ। এই সপ্তাহের বড় খবর যেটা আমরা প্রথমে দেখলাম যে ডক্টর ইউনূস উনি এই মুহূর্তে সুইজারল্যান্ডে আছেন এবং গতকালকেই ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে ওনার একটা বৈঠক হয়েছে। সেখানে তিনি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন যে পরিস্থিতি জটিল হয়েছে এবং গ্র্যান্ডি বলেছেন যে তারা এই সংকট সমাধানে সহায়তা দেবেন। প্রশ্ন যেটা জনমনে এবং একাডেমিক পরিসরেও আমরা 2017 সাল থেকে যে প্রশ্নের উত্তর খুঁজছি যে এই যে এখন প্রায় 11-12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে, এদেরকে আদৌ কি প্রত্যাবাসন করে তার নিজের দেশে, মিয়ানমারে কিংবা অন্য কোনো দেশে নেওয়া সম্ভব? ধন্যবাদ প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সত্যিকার অর্থেই এই বিষয়টা আসলে জটিল একটা আকার ধারণ করেছে। দেখুন, প্রথমে বিষয়টা ছিল যে মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে যে আমাদের নেগোসিয়েশনের বিষয়, কিন্তু সাম্প্রতিক সময়ে যে ডেভেলপমেন্টটা হয়েছে বর্ডারে, আপনি জানেন যে রাখাইনের প্রায় 80% অঞ্চল এখন হচ্ছে যে আরাকান আর্মির দখলে এবং বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যে 170 কিলোমিটার বর্ডার আছে সেখানেও কিন্তু মিয়ানমার তাদের দখলে, আসলে হ্যাঁ মিয়ানমার সরকারের দখলে আর নাই। সো আপনি বিষয়টা এখন দাঁড়ায় গেছে এরকম যে আপনার রোহিঙ্গা সমস্যার সমাধান করতে গেলে আরাকান আর্মির সঙ্গে আপনার নেগোসিয়েশন করতে হবে, কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে। এখন আরাকান আর্মির তো কোনো লেজিটিমেসি নেই, তারা রিকগনাইজ, তারা একটা বিদ্রোহী গোষ্ঠী, এটা আর্মড ফোর্সেস। হ্যাঁ, যারা একটা, আপনি মিয়ানমারের সরকারকে যেটাই বলেন না কেন, তাদের একটা লেজিটিমেসি আছে। তো তারা হচ্ছে ওই সরকারের সঙ্গে যুদ্ধ করছে। তো এরকম একটা ফোর্সের সঙ্গে আমরা এখন নেগোসিয়েশনে যাব কিনা বা আলোচনা করব কিনা, এটা নিয়ে কিন্তু বেশ বিতর্ক চলছে। আপনি জানেন যে গত বছর থেকেই তো, এবং সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা টেকনাফ সফরে গিয়েছিলেন, তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে তাদের সঙ্গে, অর্থাৎ বাংলাদেশ সরকারের সঙ্গে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি দুই পক্ষের সঙ্গে যোগাযোগ আছে, এরকম বলছিলেন তিনি। দেখুন, আমরা এরকম শুনেছি, কিন্তু বাস্তবে আমরা তার প্রতিফলন এখনো দেখতে পাইনি, আমাদের চোখে পড়ে নাই। কিন্তু এই বিষয়টা নিয়ে বিতর্ক আছে। এখন সরকারের অনেকে বলছেন বা অনেক বিশেষজ্ঞ বলছেন যে তারা তো লেজিটিমেট ফোর্স না, বা তারা এমন কোনো কিছু না, এরকম একটা গ্রুপের সঙ্গে আমরা কিভাবে একটা সরকার আলোচনায় যাবে। কিন্তু ধরুন যে দেশের স্বার্থে অনেক সময় অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে তখন দেশের সাথে একটা পদক্ষেপ নিতে হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি একটু বলে রাখতে চাই যে পৃথিবীটা কিন্তু সবসময় একটা ছকের মধ্যে ফর্মাল ওয়েতে চলে না। তো আপনি দেখবেন যে সবসময় ওই দুনিয়ার সব নিয়ম কানুন মেনে
বিভিন্ন দেশ কাজ করে না, বিভিন্ন সরকার কাজ করে না। সো আপনার সমস্যা, রোহিঙ্গা আপনার জন্য একটা বড় সমস্যা, এবং সেটা দিন দিন আরও বাড়ছে, প্রকট আকার ধারণ করছে। আমরা এমন কোনো দৃষ্টান্ত দেখতে পাচ্ছি না যে অদূর ভবিষ্যতে রোহিঙ্গারা ফেরত যাবে। সো আনঅফিসিয়াল ওয়েতে হলেও আপনাকে হচ্ছে আরাকান আর্মির সঙ্গে আলোচনা শুরু করতে হবে। আরাকান আর্মির সঙ্গে আলোচনা করলেন, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক খারাপ। রোহিঙ্গারা যেহেতু জাতি মানে ধর্মীয়ভাবে মুসলিম, আরাকান আর্মি ওদেরকে ওইভাবে কিন্তু ওন করে না। এবং আপনি যদি আরাকান আর্মির সঙ্গে নেগোসিয়েট করেনও, তা আপনাকে মনে হয় আরাকান আর্মি বলবে যে হ্যাঁ ঠিক আছে, আপনি 5 লাখ রোহিঙ্গা পাঠিয়ে দেন। এত সহজ না তো বিষয়টা। না, বিষয়টা আপনি নিশ্চয়ই আপনার জানা আছে যে কেন আসলে প্রথমত হচ্ছে যে তারা একটু মুসলিম বিদ্বেষী। এরপরেও আমরা জানি যে আরসার মাধ্যমে বেশ কিছু রোহিঙ্গা আপনার জান্তার পক্ষে কিন্তু যুদ্ধে অংশ নিছে। এটা হয়তো আপনার নিশ্চয়ই জানা আছে। এই কারণেই কিন্তু আরাকান আর্মির তারা কিছুটা, কিন্তু ধরেন আপনি পছন্দ করেন আর না পছন্দ করেন, আপনি কিন্তু যদি ওই অঞ্চলে টিকে থাকতে হয় তাহলে বাংলাদেশের সঙ্গে কিন্তু আপনার বিশাল একটা বর্ডার। সো আপনার সঙ্গে কিন্তু আলোচনায় আসতে হবে। একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে যদি আপনি না চলেন তাহলে কিন্তু আপনি প্রবলেম হবে, কারণ আপনার এই বর্ডার মেইনটেইন, এই বর্ডার দিয়ে বাণিজ্য আছে, এই বর্ডারের নিরাপত্তা আছে। আরাকান আর্মির নিজেরও এখানে ইন্টারেস্ট আছে। যদি তারা রাখাইন পুরোটা দখল করেও না, এবং যদি তাদের যেটা লক্ষ্য একটা আলাদা স্বায়ত্ত শাসন রাখাইন রাজ্যে, আরাকান স্টেট তারা যেটা বলে, ওইটা যদি তারা করতেও পারে তাহলেও বাংলাদেশকে লাগবে। তার বাংলাদেশকে বাদ দিয়ে কিছু করার নাই। আর আরেকটা জিনিস দেখেন যে মিয়ানমারের সঙ্গে কিন্তু 4টা দেশের সীমান্ত আছে, 4টা অথবা 5টা দেশের। তো গত মাসে থাইল্যান্ডে একটা বৈঠক হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গিয়েছিলেন। এইটা মূলত ছিল যে এটা আয়োজন করেছে থাইল্যান্ড সরকার। এটার মূল উদ্দেশ্য ছিল যে মিয়ানমারের সঙ্গে যে দেশগুলোর বর্ডার আছে সেই বর্ডারের যে চোরাচালান, তারপরে হচ্ছে যে আপনার অবৈধ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, মানব পাচার, এইসব বিষয়গুলো নিয়ে সবাই খুব উদ্বিগ্ন। তো এটার জন্য বিভিন্ন দেশের প্রতিনিধি গিয়েছিলেন। তো ওইখানে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও কিন্তু বলেছেন, দেখো যে রোহিঙ্গা সমস্যা কিন্তু শুধু বাংলাদেশের না, রাইট, হ্যাঁ, ইভেন এটা শুধু মিয়ানমারের সমস্যা, এটা হচ্ছে যে এটা ইন্ডিয়ার সমস্যা, এটা চায়নার সমস্যা, থাইল্যান্ডের সমস্যা। শুধু তাই না, আপনি জানেন যে রোহিঙ্গারা সেই নৌকায় করে সুদূর অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে। সো এটা একটা বিশাল জনগোষ্ঠী এবং এর বড় একটা অংশ আবার যুবক। তো এই ইয়াং জেনারেশন কিন্তু বড় হচ্ছে এবং তাদের সংখ্যা বাড়ছে। সো এটা আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা পদক্ষেপ নেওয়া উচিত। এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, এখানে ইন্ডিয়া ম্যাটার করে, চায়না ম্যাটার করে। ইন্ডিয়া চায়না তো অনেক বেশি ম্যাটার করে, কারণ মিয়ানমারে ইন্ডিয়া চায়না দুজনেরই বিরাট বিজনেস আছে। হ্যাঁ, দুজনের বিজনেস আছে এবং দুইজনের ভিতরে এক ধরনের কম্পিটিশনও আছে। আবার আমরা এরকম কোনো কিছু দেখছি না যে এরা দুইজনই আরাকান আর্মির বিরুদ্ধে, সেরকমও আমরা দেখছি না। হ্যাঁ, তো দুই গোষ্ঠীরই মনে হচ্ছে যে আরাকান আর্মির সঙ্গে একটা সম্পর্ক আছে। সো এখানে আসলে বড় বেকায়দায় পড়ে গেছে বাংলাদেশ এবং মিয়ানমার সরকার। না, কিন্তু মিয়ানমার সরকারের নির্যাতন না হলে তো রাখাইন থেকে এই এত লক্ষ লক্ষ মানুষের আসতে হতো না। ফলে এখানে প্রথম আপনি যদি দায়ী করেন তো মিয়ানমার সরকার কি, জান্তা সরকার কি? অবশ্যই। এবং সেই জায়গা থেকে আমরা যেমন ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে, অবশ্যই আরেকজন বোধ হয় গ্র্যান্ডির সঙ্গে কালকে যে বৈঠক হলো সেখানেও কিন্তু আলোচনা এসছে যে ডক্টর ইউনূস, আপনি খেয়াল করবেন এই শপথ নেওয়ার পরে, মানে প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই কিন্তু একাধিকবার বলেছেন যে এই ইস্যুতে উনি একটা আন্তর্জাতিক সম্মেলন চান, এবং সেটা আয়োজক যে কেউ হতে পারে, বাংলাদেশ হতে মিয়ানমার হতে পারে, যে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে হতে পারে। উনি কিন্তু বিষয়টা বারবার বলছেন, কিন্তু ওনারে বলার পরে ওনার যে ইন্টারন্যাশনালি যে গুরুত্ব বা যে গ্রহণযোগ্যতা, এটাকে কাজে লাগিয়ে আপনার মনে হয় যে এই একটা পজিটিভ দিকে যাবে? এটা ডেফিনেটলি একটা আন্তর্জাতিক সম্মেলন করা সম্ভব। ওনার গ্লোবালি যে একটা পজিশন আছে সেটাকে যদি উনি ব্যবহার করতে পারেন এবং বাংলাদেশের রাষ্ট্র হিসেবে যদি ব্যবহার করতে পারে, তাহলে ডেফিনেটলি এরকম একটা প্ল্যাটফর্মে যদি সবাই আসে, প্রত্যেকটা স্টেক হোল্ডার, ইন্টারন্যাশনাল কমিউনিটি সহ, তাহলে সেখানে একটা আলোচনা হলে সেখান থেকে হয়তো পজিটিভ কোনো কিছু হতে পারে। বাট আমি আবারও বলি যে ধরেন 12 লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে এবং গত 2-3 মাসে প্রায় 60,000 থেকে প্রায় 1 লাখ এসেছে, প্রায় 1 লাখ এসেছে এবং কন্টিনিউয়াসলি তারা আসছেই, ফাঁকে ঝুঁকে আসছে। হ্যাঁ, আসছে। এবং আপনি জানেনই বর্ডারে বিভিন্ন ধরনের দুর্নীতির বিষয়ও আছে, পয়সা দিলেই ভিতরে ঢুকতে পারা যাচ্ছে। তো সব মিলিয়ে এখন যেটা হচ্ছে যে একদিকে হচ্ছে রোহিঙ্গারা আসছেই
আমাদেরকে তাদেরকে একসেপ্ট করতে হচ্ছে, যদিও প্রথমেই বলা হয়েছিল এই সরকার আসার পরে যে আমরা অনুপ্রবেশ ঘটতে দিব না, কিন্তু ধরেন এখন মানুষ আসলে আপনি আটকাতেও পারবেন না, মানবিক একটা বিষয় এখানে আছে। তো সব মিলিয়ে আমরা আসলে খুব বিপদের মধ্যে আছে এবং এখান থেকে উত্তরণের আসলে কোনো সম্ভাবনা আমি দেখছি না অদূর ভবিষ্যতে। যদি না হয় তাহলে এই যে 12 লাখ ভবিষ্যৎ এটাতে আরো 15 হয় 20 হয়, ধরেন বাড়লই না, এই যে রোহিঙ্গাদের যে জন্ম হার এটা তো অনেক বেশি এবং এক একটা ঘরের মধ্যে 7 জন 8 জন করে লোক থাকে। তো এদের যে জন্মহার, এবং আপনি যে বলছিলেন যে তারা তরুণ, 17 সালের যে কিশোর এসেছে সে তো এখন টকবগে তরুণ, এবং তার তো কোনো কাজের অপশন নাই, তার নানা রকম অপরাধ কাজে যুক্ত হয়ে যাওয়ার সংখ্যা তৈরি হচ্ছে। এই সংখ্যাটা বাড়ছে, ধরেন নতুন করে আর 1 লাখ এলো না, কিন্তু এই যে 12 লাখ থেকে তো 15 লাখ 17 লাখ হয়ে যাবে, এই বিশাল জনগোষ্ঠী বাংলাদেশ কিভাবে এদেরকে ডিল করবে? আপনি সেই ভাষান্তরে কত লোককে নেবেন? কক্সবাজার তো শেষ, ওই অঞ্চলটা তো শেষ যেখানে এদের জন্য মানে ক্যাম্প বানাতে হয়েছে, তাই না? তাহলে এই বিপুল, এমনিতেই তো আমরা 18 কোটি 20 কোটি লোকের চাপের মধ্যে, তাহলে কি মানে কোনো আশার আলো নাই এখানে? না, আশার আলো আসলে আমি দেখছি না, এবং আমরা বরাবরই বলে আসছি, কিন্তু এখানে স্টেক হোল্ডাররা এত বেশি যে ধরেন এটা শুধু বাংলাদেশের উপর নির্ভর করে না। এখানে আমি যেটা বলছিলাম যে ইন্ডিয়া চায়না একটা বড় স্টেক হোল্ডার এখানে। ইন্ডিয়া চায়না যদি পজিটিভলি এগিয়ে আসে, তারা বিভিন্ন অফিসিয়াল ফোরামে বলে যে আমরা পজিটিভ, আমরা চাই এটা সমাধান। কার্যত কিছু দৃশ্য তো আমরা দেখি নাই, যদিও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি যে এই 2 রাষ্ট্রের সঙ্গেই খুব ভালো সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটাকে কাজে লাগিয়েও তারা আসলে এই রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো পজিটিভ উদ্যোগ নিতে পারে নাই। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সময় হবে বলে আমি আশা করি না। এখন ধরেন আগামীতে ইলেকশন হবে, ইলেকশন হওয়ার পরে যদি রাজনৈতিক কোনো সরকার আসে, তারা যদি একটা উদ্যোগ নেয়, তখন হয়তো আমরা আশা করতে পারি। কিন্তু আসলে সত্যিকার অর্থে যেটা বলতে হয় যে আমাদের কতদিন যে এই বিপুল সংখ্যক এই রোহিঙ্গাদের বোঝা বহন করতে হবে, এটা আসলে আমরা নিজেরাও এখনো বলতে পারছি না। সো এই সমস্যাটা আমাদেরকে একটা দ্বিতীয় বিকল্প অনেকে বলেছেন বিভিন্ন সময়ে, একটা ছোট উদ্যোগও ছিল যে মিয়ানমারে যেহেতু এদেরকে ফিরিয়ে নেওয়া অসম্ভব, এখন অ্যাপারেন্টলি অসম্ভব, বাংলাদেশে রাখাটাও অসম্ভব, তাহলে তৃতীয় কোনো দেশে এক বেকাধিক, যাদের যেসব দেশে ধরেন অনেক জায়গা জমি, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, তাই না, এরকম বড় বড় দেশ যাদের বিপুল জমি আছে, যেখানে চাইলে তারা ভাগ ভাগ করে যদি নিয়ে যায় 5 লাখ 2 লাখ 3 লাখ করে, তাহলেও তো হয়। এরকম একটা আলোচনা ছিল কিন্তু। হ্যাঁ, এরকম আলোচনা 2022 সাল থেকে আমি দেখেছি। এবং আপনি একটা দেশের কথা বলেছেন, এবং ইউরোপের কান্ট্রিগুলোর কথাও এখানে বলা যায়, তাদেরও কিন্তু একটা উদ্যোগ ছিল। আমেরিকা অল্প কিছু নিয়েছেও, খুবই সামান্য নিয়েছে, কিন্তু এটা একটা একমাত্র আমাদের কাছে পজিটিভ উদ্যোগ ছিল, যেটা ভায়াবল মনে হয়েছে আমাদের কাছে, মনে হয়েছে সবার কাছে মনে হয়েছে। সবাই ভাগ ভাগ করে নিলে 12 লাখ লোক অনেক বেশি না, খুবই কম। ধরেন কানাডা, অস্ট্রেলিয়ার মতো যে জায়গা, এবং ইউরোপের কিছু কিছু রাষ্ট্র আছে, ধরেন এটা একটা ফিনল্যান্ড, তারপর সুইডেন, নরওয়ে, বিশাল হাজার হাজার মাইল মানে ফাঁকা পড়ে আছে। সো তারা কিন্তু চাইলে এই উদ্যোগটা নিতে পারে। সো বাংলাদেশের কথা যদি ভাবে যে এটা একটা ছোট দেশ, তারপরে খুবই ঘনবসতিপূর্ণ, এর মধ্যে আরো 12 লাখ 13 লাখ এসে গেছে, আরো যদি আসে এটা তো বাড়বে এবং বাড়বে। সো এটা ভবিষ্যতে একটা মানে জনসংখ্যার বিস্ফোরণ হবে, এবং সেই সমস্যাটা শুধু বাংলাদেশের জন্য না, আসলে অনেকের জন্য সমস্যা তৈরি করবে। সে তো সেই দিকটা বিবেচনা করে হলে আসলে বিশ্ব কমিউনিটির উচিত হচ্ছে এই পদ্ধতিতে যাওয়া। হ্যাঁ, এই পদ্ধতিতে যাওয়া, এটা একমাত্র ভায়াবল পদ্ধতি আপাতত মনে হচ্ছে। একটা বিরতির সময় হলো দর্শক, 7 দিনে একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক স্বাগত আবারও বিরতির পরে। 7 দিনে আমরা আজকে কথা বলছি এই সপ্তাহের বাংলাদেশ নিয়ে, অর্থাৎ সপ্তাহের বড় এবং আলোচিত খবরগুলো নিয়ে। স্টুডিওতে আছেন সাংবাদিক ও গবেষক এম আবুল কালাম আজাদ। আমাদের সঙ্গে অনলাইনে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক আবু সাঈদ। আবু সাঈদ, এই সপ্তাহের বেশ বড় খবর, এবং সপ্তাহ জুড়েই গাজীপুরের যেই ঘটনাটি আলোচনায় আছে, যে বেক্সিম ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে কারখানা যেগুলো বন্ধ হয়ে গেছে, তার প্রায় 42,000 শ্রমিক গত 2-3 দিন আগে একটা বড় সমাবেশ করেছেন তারা কারখানা খুলে দেওয়ার দাবিতে, এবং গতকালকেই তারা রাস্তায় নেমেছিলেন, সড়ক অবরোধ করেছেন, বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছেন, এবং সম্ভবত কয়েকজন গণমাধ্যম কর্মীদের উপরেও তারা হামলা করেছেন।
সব মিলিয়ে গাজীপুরের এই শিল্পাঞ্চলের যে অস্থিরতা এখন বা আজকের পরিস্থিতি কি, আজকে কি তারা কি মাঠে আছে? জি, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে গাজীপুরের শিল্পাঞ্চল মূলত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজকে কোথাও কোনো আন্দোলন নেই, কোথাও কোনো ভাঙচুর বা জ্বালাও পোড়াও ঘটনা ঘটেনি। তবে গতকাল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে শ্রমিক যারা ছিলেন, যারা মূলত তারা একটি ছোট গণসমাবেশের আয়োজন করেছিলেন গাজীপুরের আহ কাশিমপুর শ্রীপুর সান সিটি মাঠ এলাকায়। তারপর কিন্তু তাদের শ্রমিকদের তিনটি গ্রুপ হয়ে যায়। একটি গ্রুপ চক্রবর্তী এলাকায়, আরেকটি গ্রুপ মুজার মিল এলাকায়, আরেকটি গ্রুপ সান সিটি মাঠে তারা গণসমাবেশ করে। যে সকল শ্রমিকরা মহাসড়কে ছিল তারা মূলত গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছিল। আহ, সেই ঘটনায় কিন্তু একটি শিল্প কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। তারপর গণমাধ্যম কর্মীদের উপর হামলা হয়, গাড়ি ভাঙচুর হয়, 4টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। না, তারা গণমাধ্যম কর্মীদের উপর হামলা করলো কেন? গণমাধ্যম কর্মীদের তারাই আমন্ত্রণ জানিয়েছিল সংবাদ সংগ্রহের জন্য। তাদের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে যে 16টি কারখানা বন্ধ রয়েছে অনেকদিন যাবৎ, সেই কারখানা খুলে দেওয়ার দাবিতে, ব্যাক টু ব্যাক এলসি খুলে দেওয়ার দাবিতে তারা অনেকদিন যাবতই আন্দোলন করছে বেক্সিমকো শ্রমিকরা। এই আন্দোলনের সংবাদগুলো প্রচার করার জন্য বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরাই কিন্তু সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু কিছু উগ্র শ্রমিক যারা মহাসড়কে অবস্থান নিয়েছিল, অবরোধ সৃষ্টি করেছে। সে অবরোধ উপেক্ষা করে যখন সাংবাদিকরা শ্রমিকদের গণসমাবেশের দিকে যাচ্ছিল, সেই মুহূর্তে কিছু শ্রমিক গণমাধ্যম কর্মীদের গাড়ি আটকে রেখে গণমাধ্যম কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় এবং তাদের গাড়ি ভাঙচুর করে। মূলত তারা চাচ্ছিল না, কিছু শ্রমিক চাচ্ছিল না যে গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রচার করুক, তার কারণেই তারা গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়েছিল। তো কতজন আহত হয়েছেন কালকের এই ঘটনায় সাংবাদিকদের মধ্যে? বুঝতে পারিনি, মানে এই হামলায় সাংবাদিক মানে সংবাদকর্মী কতজন আহত হয়েছেন? আসলে গতকালকে গণমাধ্যম কর্মী সর্বমোট যে 4 জন হামলার শিকার হয়েছেন, তাদের মধ্যে গুরুতর দীপ্ত টিভির গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মোটামুটি গুরুতর আহত হয়েছেন। তার পুরো শরীরে, তার পিঠে এবং হাতে একাধিকবার আঘাত করা হয়েছে। তার হাত মোটামুটি ভালোই জখম হয়েছে। কাউকেই হাসপাতালে ভর্তি হতে হয়নি। প্রাথমিক চিকিৎসা নিয়েই সবাই আবার তাদের স্ব কাজে ফিরে গিয়েছেন। আজ ভাই, সেটা হলো যে গাজীপুরে এবং সাভার এই দুটি জায়গা আপনি খেয়াল করবেন যে 5ই আগস্টের পর থেকে নানা রকমের অসন্তোষ, এবং সাভারে এখন একটু স্তিমিত হয়েছে। তার মানে এই যে একটা আনরেস্ট হয়ে যাচ্ছে, একদিকে আমরা বলছি রাষ্ট্র সংস্কার পরিবর্তন, আর একদিকে এই যে হাজার হাজার শ্রমিক বেকার তারা রাস্তায় নেমে আসছে। তাহলে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন কিনা? মানে অর্থনীতি খারাপ রেখে তো আপনি আসলে সংস্কার করতে পারবেন না, অবশ্যই কনফ্লিক্টিং একটা সিচুয়েশন বিরাজ করছে। আমরা দেখেন এই সরকারের অনেক কিছুর মধ্যে আমরা একটা মানে সমন্বয়ের অভাব দেখতে পাই। আপনি বলছেন এক, আসলে বাস্তবে ঘটছে ভিন্ন রকমের। তো এক্ষেত্রে এরকম ঘটনাই ঘটেছে। আর এই গার্মেন্টস শ্রমিকরা হচ্ছে যে খুবই সেন্সিটিভ একটা বিষয়। সো তাদের দাবি দাওয়া আমরা বরাবরই দেখে আসছি যে বিভিন্ন সরকারের সময় ঠিকমতো আসলে তাদের কথা শোনা হয় নাই, তাদের ন্যায্য দাবি দাওয়া দেওয়া হয় নাই। এই সরকার আসার পরে বরং পরিস্থিতি আরও একটু ঘোলাটে হয়েছে এই কারণে যে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে বেক্সিমকোর যে 40,000 42,000 যে শ্রমিক, এই 42,000-এর সঙ্গে ধরেন একটা পরিবার আছে, এক একটার সঙ্গে এক একটা পরিবার আছে। সো আপনি যদি সেই হিসাবে ধরেন প্রায় 2 লাখ 2.5 লাখ মানুষের একটা বিষয়। তো গার্মেন্টস ফ্যাক্টরি বা ধরেন কলকারখানা বন্ধ হয়ে গেল, সেটা কি কারণে বন্ধ হলো সেটা বিষয় না, কিন্তু মালিককে সেটাও বিষয়, সেটা অন্য আলোচনা। আপনার মূল জিনিসটা কি? মূল জিনিস হচ্ছে যে কারখানা চালু থাকলে উৎপাদন হবে, তাতে উৎপাদন হলে অর্থনীতিতে সেটা কন্ট্রিবিউট করবে। আরেকটা হচ্ছে এর সঙ্গে যে হাজার হাজার মানুষ জড়িত, তাদের কর্মসংস্থান হবে। কিন্তু বাস্তবে কি হয়েছে? পুরো উল্টোটা। আর আপনি কতদিন বন্ধ রাখবেন? আপনি 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, তো আপনাকে তো একটা উদ্যোগ নিতে হবে এটা পুনরায় চালু করার জন্য। অন্তত এই 2.5 লাখ 2 লাখ 2.5 লাখ মানুষের কথা চিন্তা করে হলেও তো আপনি উদ্যোগ নেবেন। সো আপনি সংস্কার করবেন, মানে ভালো ইলেকশন করবেন, খুবই ভালো কথা।
কিন্তু এই যে বিভিন্ন পকেটে পকেটে আপনার যে সমস্যাগুলো, এই সমস্যা তো প্রাথমিক সমস্যা, এগুলো তো আপনার খুব দ্রুত সমাধান করে। এটা সমাধান করা কিন্তু জটিল কোনো বিষয় না, আপনার জাস্ট একটা উদ্যোগের বিষয়। তারা উদ্যোগ নিয়েছে, কিছু কিছু প্রশাসক বসিয়েছেন, কিন্তু প্রশাসক বসানোর পরেও তো আপনি যেই উদ্যোগে নেন, এন্ড অফ দ্য ডে দেখতে হবে যে এটার ইম্প্যাক্টটা কি। শ্রমিকরা যে রাস্তায় নেমে আসে, যে যদি সে বলে কারখানা খুলে দেয়, তাহলে আপনি প্রশাসক বসালেন কি বসালেন না, ওটা তো কিছু ম্যাটার করে না দিন শেষে। অবশ্যই ঠিকই বলেছেন আপনি। সো আপনার কারখানা খুলে দিতে হবে, তাদের কর্মসংস্থানে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এই পরিবারগুলো তো বিপদে আছে, সেটা তো আমাদেরকে দেখতে হবে। তো আমরা যদি এখনই না দেখি, ধরেন 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, সো আর কতদিন লাগবে, আর কতদিন রাস্তায় থাকবে? ধরেন গতকালকে তারা ইয়ে করেছে, আন্দোলন করেছে, ভাঙচুর করেছে, গাড়িতে আগুন দিয়েছে, পরের দিন পরশুদিন বা তারপরের দিন হয়তো তারা আরো ভয়ঙ্কর কোনো কিছু করে ফেলতে পারে, কারণ তাদের বর্তমানে হচ্ছে কর্মসংস্থান নাই। তো তারা ডেসপারেট হয়ে যাবে দিন দিন, অথবা তারা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হয়ে যেতে পারে। মানুষ দীর্ঘদিন যদি তার আয় না থাকে, সে কি করবে? এটা শুধু গাজীপুর সাভার না, আপনি ধরেন সারা দেশেই। আরো কয়েকদিন আগেই ব্যবসায়ীদের একটা মিটিং ছিল বোধহয়, সেখান থেকে বের হওয়ার পরে তারা যেটা বললেন যে অনেকগুলো স্টেপ সরকার এখন নিচ্ছে যেগুলো মানে ব্যবসায়ীদের পক্ষে যাচ্ছে না। যেমন সব একসঙ্গে অনেক পণ্যের ভ্যাট বাড়ানো, তারপর আবার সমালোচনার মুখে কিছু আবার কমানো, মানে আপনি 15 টাকা বাড়িয়ে আবার 5 টাকা কমালেন। তো এই সব কাজ এখন সরকার মানে হাত দিয়ে, মানে এই সরকার তো সবচেয়ে জনপ্রিয় সরকার হওয়ার কথা ছিল, সমস্ত আওয়ামী লীগ ছাড়া সব দলের সমর্থন এই সরকারের পেছনে আছে, কিন্তু মানে বাংলাদেশের হিস্ট্রি সবচেয়ে জনপ্রিয় সরকার হবার কথা ছিল। কিন্তু আমরা দেখছি যে উদ্যোগগুলো সেরকম হচ্ছে না, মানে আমি মুখে মুখে সংস্কার শুনছি, কিন্তু আমরা চাই প্রত্যাশা, সেই জায়গায় বোধহয় একটা বড় ধরনের ঘাটতি আছে। ডেফিনেটলি প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে বড় ঘাটতি, এবং এই ঘাটতি ব্যবধান দিন দিন বাড়ছে। আমরা শুরুর দিকে অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমরা আসলে এই সরকারকে সবাই সমর্থন দিয়েছি, আপনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া। তো এরকম একটা গণসমর্থন পেয়ে যে সরকার এসেছে, সেই সরকারের কাছ থেকে আসলে আমরা আরো ভালো কিছু আশা করেছিলাম, কিন্তু কেন জানি আমরা দিন দিন একটু হতাশ হয়ে যাচ্ছি। এবং তার কারণ এগুলোই যে আপনি বেশ কিছু পদক্ষেপ অলরেডি নিয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে ফেলেছেন আপনি। হ্যাঁ, কিছু কিছু পদক্ষেপ আপনি নিচ্ছেন, কিন্তু সেটা আসলে জনমুখী হচ্ছে না, কল্যাণমুখী হচ্ছে না। যেরকম আপনি ভ্যাটের কথা বললেন, তো এইটা আমরা জানি যে দাতা সংস্থার চাপে আপনি এগুলো করেছেন, কিন্তু এখনই কি এটা করার দরকার ছিল? বছরের মাঝখানে এসে হ্যাঁ, তো মানুষ এমনি ধরেন আপনার বিভিন্ন পণ্যের দাম এখন অনেকেরই নাগালের বাইরে, দিন দিন বেড়েই যাচ্ছে। তারপরে আবার এই নতুন করে ভ্যাট ট্যাক্স যদি আপনি বসান, তো সেটা তো আরো বেশি পণ্যের দাম বাড়বে, বেড়ে গেছে অলরেডি। বিভিন্ন বাংলাদেশে তো তাই হয়, মানে কার্যকর ঘোষণার আগেই, ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই বেড়ে যায় আর কি। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা বিরতির সময় হলে ফিরছি, একটু পরে সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক ও গবেষক এম আবুল কালাম আজাদ। শেরপুর থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক ইমরান হাসান রাব্বি। ইমরান, এই সপ্তাহের মানে আজকের দিনের একটা বড় খবর হচ্ছে এবছরের মাধ্যমিক স্কুলের প্রায় 10,000 বই জব্দ করা হয়েছে। এটি পাচার হচ্ছিল, এরকম সংবাদ আমরা দেখলাম গণমাধ্যমে। আসলে খবরটা কি? ধন্যবাদ। আসলে আমাদের শেরপুরের প্রেক্ষাপটে আজকের এই ঘটনাটা বেশ আলোচিত। আমরা গতকালকেই জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলছিলাম যে শেরপুরে মাত্র 36% বই, চাহিদার 36% বই যেটা মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন, সেটা আসলে শেরপুরে এই মুহূর্তে পৌঁছেছে। কিন্তু একই সাথে আমরা যে জিনিসটা দেখেছি যে আজকে গত রাতে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি স্কুল থেকে 9,000 বই, যেটা 2025 শিক্ষাবর্ষের মাধ্যমিকের বই, সেটা ঢাকায় পাচারকালে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশ অভিযান করে এটাকে আটক করেছে। এবং পরবর্তীতে এখানে যে ট্রাকে এটা নেওয়া হচ্ছিল ঢাকাতে, সেই ট্রাক এবং ট্রাক চালককেও আটক করা হয়েছে। কিছুক্ষণ আগে শেরপুর জেলা পুলিশের পুলিশ সুপার আমিনুল ইসলাম এটা মূলত সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন। এবং আমরা আসলে দেখেছি যে অনেক শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মাঝেও একটি শঙ্কা এবং আতঙ্ক কাজ করেছে। একই সাথে গতকাল বুধবার
কিন্তু একই ঘটনা ঘটেছে, 10,000 বই কিন্তু আটক হয়েছে ঢাকাতেও। তো আসলে এই সংকটের সময়টাতে শিক্ষার্থীরা যেখানে নতুন বই পাচ্ছেই না, সেই সময়টাতে আসলে খোলা বাজারে বই বিক্রি অথবা হচ্ছে মজুরে রাখা বা বিভিন্ন ভাবে এই বইগুলোকে বিভিন্ন জায়গায় পাচার করা, এটা কিন্তু বেশ শঙ্কার জন্ম দিয়েছে আসলে শিক্ষার্থী এবং সচেতন অভিভাবকদের মাঝে। রাব্বি, এই ঘটনায় অ্যারেস্ট করেছে কাউকে পুলিশ? মানে ধরতে পারলো? এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি শেরপুরের প্রেক্ষাপটে, যে জেলা পুলিশের পুলিশ সুপার কিছুক্ষণ আগে আমাদেরকে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন যে শুধুমাত্র যেই ট্রাক চালক রয়েছেন মাইনুদ্দিন, তাকে আটক করা হয়েছে, একজনকে আটক করা হয়েছে। কিন্তু সঙ্গে জড়িত সন্দেহ বা পাচারের সঙ্গে জড়িত কাউকে ধরা যায়নি? না, জেলা পুলিশ সুপার এটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার কাছে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদের পরে হয়তো এটার হোতা বা এর পেছনে কারা জড়িত তাদেরকে হয়তো জানা যাবে বা তাদেরকে হয়তো ধরা যাবে। জি রাব্বি, আপনার কাছে আসবো একটু পরে। আজাদ ভাই, যখন আমরা শিক্ষার্থীরা মানে নতুন বই দিতে পারা গেল না বছরের প্রথম দিন, বিগত বছরগুলো তাই অন্তত কিছু ব্যতিক্রম ছাড়া বছরের প্রথম দিনে বাচ্চারা কিন্তু বই পেয়েছে, একটা উৎসব হতো। এবছর বলা হলো যে উৎসব হবে না, ঠিক আছে কিছু পয়সা বাঁচানো যদি যায় এটা অন্য দিন, কিন্তু বইটা তো পৌঁছাতে হবে, জানুয়ারি প্রায় শেষ। তো যখন বই পাচ্ছে না বাচ্চারা, তখন বই পাচার হচ্ছে, নীলক্ষেতে ওপেন বই বিক্রি হচ্ছে, এরকম সংবাদও আমরা দেখলাম। মানে এগুলোর মেসেজ কি বুঝবো আমরা এদিকে আসলে? মানে আপনার যে সার্বিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না হলে যেটা হয়, যে আপনি শুধু বই বিতরণ কেন, অন্যান্য অনেক ক্ষেত্রেও আপনি এরকম দেখবেন। তো রাব্বি কিন্তু ঠিকই বলেছেন যে একদিকে হচ্ছে যে নতুন বই পাওয়া যাচ্ছে না, মাস চলে যাচ্ছে কিন্তু বই ঠিকমতো বিতরণ হচ্ছে না, যে সংখ্যক বই আসার কথা বা শেরপুরে যাওয়ার কথা তত সংখ্যক বইও পৌঁছেনি, কিন্তু ইতিমধ্যেই বই আবার পাচার হচ্ছে এবং সেই বই উদ্ধার হচ্ছে। এই যে 10,000 9,000 বই পাচার হচ্ছিল, তার মানে এই বই তো কোথাও না কোথাও থেকে সরকারি যেখান থেকে বই ডিস্ট্রিবিউট হয় সেখান থেকে বইগুলো এসছে, এগুলো তারা নিজেরা ছাপায় নাই। তার মানে সিস্টেম থেকে তারা বইটা বের করে পাচার করছে বিক্রির জন্য ওপেনে। হ্যাঁ, রাব্বির কথা বলার সময় আমার একটা প্রশ্ন মাথায় আসছিল যে এই বইগুলো আসলে কুড়িগ্রামে কিভাবে পৌঁছালো? আচ্ছা, রাইট। হ্যাঁ, কুড়িগ্রাম থেকে ঢাকায় আসছিল। কুড়িগ্রাম থেকে কুড়িগ্রামে যেতে হয়েছে ঢাকা থেকে নিশ্চয়ই। হ্যাঁ, তো ঢাকা থেকে কুড়িগ্রামে পাচার করলো কে? নাকি এটা ধরেন উত্তরবঙ্গের কোনো একটা জেলার বই, আচ্ছা কোন স্কুলের বই, কোনো স্কুলের বই হয়তো পাঠানো হয়েছে, ওইখান থেকে বইগুলো স্কুলে না যেয়ে সেই বইগুলো হয়তো পাচারকারীদের হাতে চলে গেছে এবং সেখান থেকে তারা আবার ঢাকায় এনে সেই বইগুলো হয়তো বাংলা বাজার বা নীলক্ষেতে বিক্রির জন্য। খুব ভালো পয়েন্ট। আচ্ছা রাব্বি, এইটাতে আপনাদের সাংবাদিক জন্য একটা ভালো ইনভেস্টিগেশন হতে পারে যে আসলে বইগুলো কোথায়, এগুলো কি ঢাকার প্রেস থেকে কুড়িগ্রাম এসছে নাকি স্কুলগুলোর বই? অর্থাৎ এটা কিন্তু একটা গভীর অনুসন্ধান হতে পারে। আসলে আমরা এই বিষয়টা নিয়ে অনুসন্ধান করার সুযোগ পেলে হয়তো আমরা এটা কাজ করতে পারবো। আসলে কুড়িগ্রাম জেলাটা হচ্ছে শেরপুর জেলা বা জামালপুর জেলা পেরিয়ে যেতে হয় কুড়িগ্রামে। কুড়িগ্রামের সাংবাদিকদের জন্য এটা একটা ইনভেস্টিগেশন হবে। রাইট। হ্যাঁ, বইগুলো কিভাবে পৌঁছালো এই বিষয়টা আসলে একটি প্রশ্নের উদ্রেক করে আমাদের মাঝে। কিন্তু 9,000 পাঠ্য বই, অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত 9,000 নতুন পাঠ্য বই আসলে একটা স্কুলের হওয়ার কথা। একটা স্কুলের না, নিশ্চয়ই জেলার, কোন জেলার হতে পারে, এক জেলার হয়তো, পুরো একটা জেলার। আমরা গতকালকে আমাদের শেরপুর জেলার যিনি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ রেজওয়ান, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন মাত্র 36% বই শেরপুরে পৌঁছেছে, অথচ তার পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামে এই বই এত বই কি করে গেল? তার মানে আজাদ ভাই এটা কিন্তু এমনও না সম্ভবত যে কুড়িগ্রাম জেলার বই হয়তো তাও না। এটা আপনি যেটা খুব রাইটলি পয়েন্ট আউট করলেন যে আসলে এই বিপুল পরিমাণ বই ওইখানে কুড়িগ্রামে কি করে গেল। এটি কি তাহলে আবার যদি কেউ পাচার করে ঢাকায় পাচার করতে চায়, তাহলে ঢাকা থেকে কুড়িগ্রামে পাঠাবে কেন? ঢাকা যদি সিস্টেম থাকে যে যেখানে বই ছাপা হয় সেখান থেকে নিয়েই তো সে চুরি মানে পাচারটা করতে পারে। আপনি ইতিমধ্যে বলেছেন যে এটা কুড়িগ্রামের সাংবাদিকদের জন্য একটা বড় ইনভেস্টিগেশনের বিষয়, কিন্তু আমি মনে করি যেটা ঢাকার সাংবাদিকদের জন্য একটা বড় স্টোরি। রাইট, যে এটা একটা দারুণ একটা বিষয় এখন অনুসন্ধানের। হ্যাঁ, তো এটা যে আগে অনুসন্ধান করে বের করতে পারবে তার জন্য কিন্তু একটা স্কুপ। খুবই খুবই, কারণ বই বিষয়টা এখন ধরেন অনেক সেন্সিটিভ হয়ে গেছে। হ্যাঁ, বই পাচ্ছে না, বই পাচার হচ্ছে, খোলা বাজারে বিক্রি হচ্ছে, সব মিলিয়ে এতগুলো বই
কুড়িগ্রামে কিভাবে গেল এবং কুড়িগ্রাম থেকে এটা নিশ্চয়ই কোনো একটা চক্রের তা তো বটেই, এটা কোনো একজন ইন্ডিভিজুয়াল একজন দুজন লোকের কাজ না। এবং এর সঙ্গে আপনি যারা বই ছাপায় প্রেসের লোক এবং এর সঙ্গে আরো অন্যান্য যারা জড়িত বিরাট সিন্ডিকেট, তো নিশ্চয়ই এদের একটা ইনভলভমেন্ট আছে। এছাড়া তো আপনি তো ওই বই আসলে পাচার করতে পারবো না, তাই না? তো এটা আমার ধারণা একজন সাংবাদিক হিসাবে যেটার সঙ্গে একটা চক্র জড়িত, যারা প্রথমে এখান থেকে বইগুলো নিয়ে গেছে, তারপরে ওখান থেকে কিন্তু আমার কথা হচ্ছে যে যদি ঢাকায় নিয়ে আসে কুড়িগ্রামে নিল কেন? রাইট। সো আমরা যেটা অনেকগুলো প্রশ্ন ধরে আসলে ইনভেস্টিগেশনটা করতে হবে। এবং আপনি খেয়াল করবেন যে এই ইস্যুতে, বই ইস্যুতে যিনি শিক্ষা উপদেষ্টা, সাংবাদিকের বিভিন্ন প্রশ্ন তাকে করেছেন, কিন্তু তিনি খুবই সজ্জন মানুষ, ভালো মানুষ, সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। এবং আমরা অনেক সময় দুঃখ করে বলি যে হয়তো ভুল জায়গায় তিনি বসেছেন, কারণ এত ক্রিটিক্যাল একটা জায়গা। উনি কিন্তু পরিষ্কার করে বলতে পারছেন না যে বইটা আসলে কোন তারিখে মানুষ পাবে। আমার সন্তানও এখনো বই পায় না, ক্লাস 4-এ উঠলো, অথচ বই কবে পাওয়া যাবে এটা নিয়ে প্রেস উইং থেকে সংবাদ সম্মেলন করা হয়, বলা হয়, কিন্তু শিক্ষা উপদেষ্টা পরিষ্কার করে বলতে পারছেন না যে আসলে স্পেসিফিক অত তারিখে শিক্ষার্থীরা বই পাবে। ফলে এটাও একটা মানে ওই যে আপনি বলছিলেন যে সমন্বয়ের একটা অভাব সব জায়গায়। হ্যাঁ, সব ক্ষেত্রে সমন্বয়ের একটা অভাব আছে এবং এটা আমার ধারণা যে দিন দিন আরো প্রকট আকার ধারণ করছে, এই জন্য বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু বইয়ের বিষয়টা আপনি প্রথমে যেটা বলেছেন যে আমরা ঠিক আছে উৎসব না করি, কিন্তু টাইমলি তো বইটা দিতে হবে। আপনি 1 তারিখে না দিতে পারেন, আপনি 7 তারিখের মধ্যে দেন, 15 তারিখের মধ্যে দেন, জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আসলে কত % বই বিতরণ করা সম্ভব হয়েছে? একটা সাধারণ হিসাব পেলাম, রাব্বির জেলাকে যদি আমরা কেস স্টাডি ধরি, শেরপুরকে 36%, তো অন্যান্য জেলায় হয়তো 36-40 এর বেশি নিশ্চয়ই, ধরেন 50% হয়েছে, ম্যাক্সিমাম 50%। তো এখনো 50% বাকি আছে। এবং আপনি দিতে পারলেন না, ছাপাতে দেরি হলো, এটি একটা দিক। কিন্তু আপনি বই বলছেন নাই, ছাপা হয় নাই, কিন্তু এর মধ্যে আমরা শুনি যে নীলক্ষেতে বিক্রি হচ্ছে, বই পাচার হচ্ছে। তার মানে প্রবলেমটা শুধু একটা জায়গায় না, প্রবলেমটা অনেক 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 বিস্তৃত একটা প্রবলেম। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আরেকটা বিরতির সময় হলো, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক ও গবেষক এম আবুল কালাম আজাদ। ভাই, বিরতির আগে আমাদের সঙ্গে শেরপুর থেকে ছিলেন সাংবাদিক ইমরান হাসান রাব্বি। তিনি বই পাচার নিয়ে অনেকগুলো তথ্য দিলেন এবং একটা ইনফরমেশন এরকম আমরা শুনি যে যেহেতু বই পৌঁছানো যায় নাই শিশুদের হাতে, শিক্ষার্থীদের হাতে, পিডিএফ ভার্সনটা তারা চাইলে নামিয়ে নিতে পারে। কোথাও কোথাও এরকম অভিযোগ আছে যে স্কুল কর্তৃপক্ষ কোথাও কোথাও টাকার বিনিময়ে এটা প্রিন্ট করে দিচ্ছে বা নামিয়ে দিচ্ছে। তার মানে আপনি দেখেন যে প্রবলেমটা শুধু একটা জায়গায় কিন্তু না। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। ধরেন এই সুযোগটা কেউ অনেকেই নিতে চাইবে, স্টুডেন্টরা এবং তাদের প্যারেন্টসরা, অভিভাবকরা খুব উদ্গ্রীবের সঙ্গে আসলে যারা বই পায় নাই তারা ওয়েট করছে। তো যখন পিডিএফ এর কথা বলা হলো, তখন সেটা স্কুলে স্কুলে সেই পিডিএফটা দেওয়া হয়েছে। এখন স্কুলের দায়িত্ব ছিল, স্কুলে এখন সবকিছু কিন্তু ডিজিটালি হয়। আপনি জানেন যে ইমেলে, আপনিও নিশ্চয়ই বেতনও আমরা অনলাইনে দিই এখন সবকিছু। সো এটা যে পিডিএফ এ জাস্ট ডিস্ট্রিবিউট করে দিলেই হতো, যে যার মতো প্রিন্ট করে নিতে পারতো। কিন্তু এখান থেকে সুযোগ সন্ধানী কিছু লোকজন কিছু পয়সা ইনকামের একটা ব্যবস্থা করে ফেলছে। এটা এই দেশে খুবই এক্সপেক্টেড একটা বিষয়। হ্যাঁ, সবাই সুযোগটা নিবে। আপনার প্রয়োজন আছে, আপনি ডেসপারেট, সো এই সুযোগটা কাজে লাগিয়ে আপনার কাছ থেকে টাকাটা আদায় করবে। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, এই পার্টে হয়তো বেশি সময় আর পাবো না। জুলাই ঘোষণাপত্র খুব আলোচিত ডিসেম্বর থেকে, যেটি ঘোষণা হলো না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে তিনি আশা করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য হবে জুলাই ঘোষণাপত্র। কিন্তু বিএনপি স্ট্যান্ড খুব পরিষ্কার করেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ছাত্ররা চাইলে একটা ঘোষণা দিতেই পারে, কিন্তু তারা মনে করেন না যে এই ঘোষণাপত্র, তারা যেই ভাষায় ঘোষণাপত্রটা তৈরি করেছে, যে খসড়া, সেখানে জুলাই অভ্যুত্থানকে যেভাবে তারা মহিমান্বিত করেছে, অনেকে মনে করেন যে ৭১কে এখানে মেলাইন করা হয়েছে, এর অভিযোগগুলো আছে। তো বিএনপি মহাসচিব বলেছেন যে তারা মনে করেন না যে এই প্রসেসের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো ঢুকবে। তার মানে আপনার কি মনে হয় যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যা বলছেন, ফেব্রুয়ারিতে এই ইস্যুতে একটা পলিটিক্যাল ঐকমত্য হবে? আসলে আমি আসলে এটা মনে করি না। আর আপনি ভালোই জানেন যে বাংলাদেশের রাজনৈতিক দলের মানে ক্যারেক্টারগুলো কি, হ্যাঁ, অতীতে আমরা দেখে এসেছি। তো এখানে প্রথম কথা হচ্ছে স্টুডেন্টরা, আমরা জানি যে তারা
একটা বড় ভূমিকা রেখেছে আওয়ামী লীগ আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল, ফ্রন্ট লাইনে ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে তারা অনেক কিছু তাদের মতো করে চাপিয়ে দেওয়ার একটা বিষয়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকেই তারা হচ্ছে যে একটা নিজেদের মতো কারোর সঙ্গে কনসাল্ট না করে নিজেদের মতো একটা জিনিস তৈরি করেছে এবং সেটাকে জাতির ম্যান্ডেট বলে, হ্যাঁ সেটা জাতির ম্যান্ডেট বলে, এবং জুলাই এবং তাদের আন্দোলন তাদের কন্ট্রিবিউশনকে গ্লোরিফাইড করে মহিমান্বিত করে আপনি যেটা বললেন ওইটা সবকিছুর ভিতরে আমারও দেখার সুযোগ হয়েছিল। তাছাড়া 1971-এর মুক্তিযুদ্ধকে মেলায়ন করা, কনস্টিটিউশনকে তো তারা কবর দিতেই চায়, তো সবকিছু মিলিয়ে তারা নিজেদের মতো করে একটা জিনিস চাপিয়ে দিতে চায়। আমার কাছে মনে হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু পাশাপাশি মনে হচ্ছে যে তারা আরেকটা সরকার অল্টারনেটিভ একটা সরকার তারা কাজ করছে। একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আরেকটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তারা একসঙ্গে কাজ করে, আবার বৈষম্য বিরোধীর মধ্যে কয়েকদিন মারামারিও হলো। তো যাই হোক, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিজেদের মধ্যেই তৈরি শুরু হয়েছে আর কি। হ্যাঁ, তো ওরা যেটা চাচ্ছে আসলে বিএনপির মহাসচিব যেটা বলেছেন যে ওরা একটা ঘোষণা দিতে পারে, সেখানে হয়তো রাজনৈতিক দলের কোনো স্টেক নাও থাকতে পারে, ওরা ওদের মধ্যে একটা ঘোষণা দিল। হ্যাঁ, কিন্তু এখানে যদি রাজনৈতিক দলকে ইনভলভ করতে হয় এবং তাদের সম্মতি দরকার হয়, তাহলে কিন্তু তাদের মতো করে জিনিসটা বানাইতে হবে। তারা যে ড্রাফট দিচ্ছে, টেক্সট কি হবে, হ্যাঁ তারা যেভাবে ড্রাফটটা তৈরি করছে, এই ড্রাফটে কখনোই আমার মনে হয় না যে বিএনপি এগ্রি করবে। দুই হচ্ছে সিপিবি সহ আরো 4-5টা দল অলরেডি আলোচনায় অংশ নেয়, এলডিপি, লেবার পার্টি, সিপিবি। আর আপনি কি মনে করেন বিএনপি আর জামাত কোনো বিষয়ে একমত হবে? আপনাকে মনে হয় যে এই যে জুলাই ঘোষণাপত্র যে ড্রাফট আছে, জামাত এগ্রি করবে? জামাত হয়তো এগ্রি করতে পারে, আচ্ছা আমার কাছে মনে হয়েছে, কারণ অনেক কিছুই এর ভিতরে আছে যেগুলো ধরেন 71, মুজিবিস্ট থিওরিটাকে বাতিল করে দেওয়া, কনস্টিটিউশন বাতিল অথবা পরিবর্তন করা, পুনর্লিখন করা, এগুলোর অনেক কিছুর সঙ্গে হয়তো জামাতের একটা বোঝাপড়া আছে। কিন্তু বিএনপি আপনি যেটা বললেন, এটা অথবা বাম সংগঠনগুলো, এখন তো আওয়ামী লীগ নাই, তো এর ভিতরে আওয়ামী লীগ থাকার সম্ভাবনাও নাই, বাকি সবাই আছে।